প্রিয় দর্শক, আবার সবাইকে এনটিভি আইনি অধিকার অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। স্টুডিওতে আমাদের সাথে আছেন ব্যারিস্টার পুরেজা। তো আমরা ব্রেকে যাওয়ার আগে একজন কলার লাইনে ছিলেন, দেখি আমাদের দর্শক কি এখন আমাদের সাথে আছেন কিনা। হ্যালো, আচ্ছা আই থিঙ্ক আমরা কলারটিকে হারিয়ে ফেলেছি, তো আপনি যদি আনসারটা দিয়ে দেন। কথাটা হচ্ছে যে উনি ইচ্ছা করলে এখনও আপলোড করতে পারে, অথবা উনি যে যখন অ্যাপয়েন্টমেন্টের দিনও উনি সাথে করে নিয়ে যেতে পারে। বাট আপলোড করে ফেলাটা ভালো, তাহলে তারা অলরেডি ডকুমেন্টগুলো পেয়ে গেল। যেহেতু উনি প্রিমিয়াম সার্ভিসে গিয়েছেন, আগে করে ফেলাটা বেটার। ওকে, আশা করি বুঝতে পেরেছেন কলার। আচ্ছা দেখি, হ্যাঁ আই থিঙ্ক কলার লাইনে আছে। জি, আমি আগে যে ফোন দিছিলাম। জি জি, আপনি আপলোড করতে পারলে ভালো, আপলোড এখন আপনি করে ফেলেন। কিন্তু আপনি ইন্টারভিউতে যাওয়ার আগে আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে, এবং আপলোডেরও একটা টাইমও আছে যে ইন্টারভিউতে যাওয়ার আগে আপনাকে আপলোড করতে হবে। আমার অ্যাপ্লিকেশন কোনো সমস্যা হইব কি না? অ্যাপ্লিকেশন কি সাকসেসফুল হয়ে গেছে? অ্যাপ্লিকেশন যখনই আপনি করছেন ওই দিন থেকে তারা আপনার ডেট অফ অ্যাপ্লিকেশন হিসেবে ধরে নিচ্ছে। হ্যাঁ, আমি ইমেল আবার পাইছি, ওরা আমার ইমেল দিছে যে ওরা আমার অ্যাপ্লিকেশন পেয়ে গেছে। বাট আমার কথা হলো, আমি তো আপনার 610 পাউন্ড দিছিলাম প্রায়োরিটি সার্ভিস 2-3 দিনের জন্য। জি, এখন তো আমার আবার ওয়েট করতে হবে 2 উইকস। তো এখন তো এটা তো আপনার যে সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি, তাই না? কারণ এখন তো আগের মতো ওই সেম ডে সার্ভিস নাই, যেটা আমরা তখন সরাসরি সাথে করে নিয়ে যেতাম, অ্যাপ্লিকেন্টকে নিয়ে আপনি করে ফেলতাম। এখন তো ওটা নাই। এখন যেহেতু তাদের মাত্র 30টা প্লেস আছে, সেখানে অনেক ভিড় হয়, সবাই এখন চাচ্ছে মোটামুটি। এখন যেটা হয়েছে যে তাদের ডিসিশনটা কিন্তু মোরাললেস অনেক কুইক হচ্ছে। এমনকি আমরা যেগুলো বাই পোস্টেও যেগুলো পাঠানো হচ্ছে, কারণ আপনি জানেন একটা অপশান আছে যে সেম ডে সার্ভিসে না গেলে আপনি এটা বাই পোস্টে পাঠাতে পারেন, আপনার অনলাইন সাবমিট করার পরে ডকুমেন্ট। সেক্ষেত্রে তারা বলেছে যে নর্মালি 12 উইকস আফটার বায়োমেট্রিক। তো ফলে এখন অনেক ক্ষেত্রে আপনি 610 পাউন্ড দেওয়া না দেওয়াটা প্রায় সেম, কারণ আপনি এমনিতেই 2 থেকে 3 মাসের মধ্যে আপনাকে তারা ডিসিশন দিয়ে দেবে। বাট আমার তো বলছে ওরা, আমি বায়োমেট্রিক যেদিন করব এর থেকে 24-40 আওয়ারের ভিতরে তারা আমাকে জানাবে। যেটা হবে কি, সাধারণত আমাদের যেটা এক্সপিরিয়েন্স আছে যে কোনো দিন বায়োমেট্রিক যেদিনকে আপনি দেন ওই দিনই বিকালে আপনাকে ইমেল করে জানায় দেয়। ঠিক আছে, ওই দিনই বিকেলে জানায় দেয় সাকসেসফুল হয়েছে কিনা, এবং তারপর দেখা যায় যে আপনি উইদিন 3 ডেজ, কারণ আমরা তো এরকম প্রচুর করি, তো আমাদের দেখার বিষয় যে ম্যাক্সিমামই আমরা সেম ডেতেই বিকালে আমরা জানতে পেরেছি। আচ্ছা, তাহলে ডিপেন্ড করছে আপনার বায়োমেট্রিকের উপরে নাকি? হ্যাঁ, আপনি কখন বায়োমেট্রিক দিচ্ছেন? তারপরে আমি ওইটা 13 মার্চ। জি, 13 মার্চে দিলে আমার ধারণা 13 মার্চে বা 14 মার্চের মধ্যে আপনি একটা ডিসিশন পেয়ে যাবেন আমার ধারণা। সরি, 13 মার্চে কি আপনার সকালে ইন্টারভিউ? জি, হ্যাঁ, তাহলে আমার ধারণা আপনি বিকাল 4-5টার মধ্যে আপনি একটা ডিসিশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, বাট আমার অ্যাপ্লিকেশন সাকসেসফুল, এটা কোনো সমস্যা না? না, অ্যাপ্লিকেশন সাকসেসফুল তা তো আমরা বলছি না, আমরা বলছি অ্যাপ্লিকেশন করা হয়েছে অন টাইম। উনার তো ডেট হচ্ছে আপনার 1 তারিখ, উনার বিচার রানা। আপনি যেদিনকে অ্যাপ্লিকেশন অনলাইনে সাবমিট করবেন ওই দিন কি হচ্ছে আপনার ডেট অফ অ্যাপ্লিকেশন। ডকুমেন্ট আপনি সাবমিট করার জন্য আপনি আপ টু 14 ওয়ার্কিং ডেজ 15 ওয়ার্কিং ডেজ আপনি পাচ্ছেন। বাট অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে যেদিনকে আপনি সাবমিট করলেন, ফলে আপনার ওয়াইফ হ্যাজ মেড এ অ্যাপ্লিকেশন অন টাইম। ঠিক আছে, এটা এই জন্য আমি এটা চিন্তা করছিলাম। জি জি, অ্যাপ্লিকেশন হ্যাজ গন অন টাইম, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। ওকে, থ্যাংক ইউ কলার, থ্যাংক ইউ। নেক্সট কলার আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বোন, আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। মানে একটু কাইন্ডলি যদি আমার একটু বুঝাইয়ে বলেন, আমি একটু উপকৃত হব। জি, যেমন প্রশ্নটা হলো যে 1973 এর আগে যারা ওখানে ব্রিটিশ ছিল অথবা এখানে সিটিজেনশিপ ছিল, ওরা ওদের ফ্যামিলি কি বাংলাদেশ থেকে আসতে পারবে কি? ভাইয়া, এটা আপনারা যে উইনরাশটাকে নিয়ে এখানে কতগুলো মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, সেটা নিয়ে বাজারে প্রচুর কথাবার্তা হচ্ছে। উইনরাশটা জিনিসটা কি আপনি জানেন? উইনরাশটা কি হয়েছিল, কি ঘটনা কারণে উইনরাশের ইস্যুটা হলো? আপনি কি জানেন এটা পটভূমিকা? জি না, একটু বলবেন। জি, আমরা কিন্তু এই টেলিভিশনে আমরা অন্তত 2 না 3 দিন আমরা উইনরাশ নিয়ে, আমরা এমনকি উইনরাশ নিয়ে এই বিরাট হইচই হওয়া এবং অ্যাম্বার রাডের পদত্যাগের আগেই এই চ্যানেলেই কিন্তু আমরা 2 দিন অনেক সময় নিয়ে উইনরাশ এবং বিভিন্ন কেস আমরা ব্যাখ্যা করেছিলাম যে কখন মানুষ 50-60 বছর এদেশ থাকার পরে। উইনরাশের ঘটনা হলো এই, আগে আপনি জানেন যে ব্রিটিশ যারা কলোনি থেকে এদেশে আসতে কোনো ভিসা বা পাসপোর্টের দরকার পড়তো না, কারণ তখন তারা বলতো যে আপনি সরাসরি, এমনকি
আমাদেরও যারা পূর্বপুরুষ এদেশে এসেছেন 50-এর 60-এর দশকে, তারা কিন্তু সরাসরি চলে আসছেন, কোনো ভিসা লাগেনি। ইনফ্যাক্ট ভিসা এদেশে কিন্তু 1971 এবং তারপরে আপনার 74-এর পরে থেকে তারা এই ভিসার এই সমস্ত রিকোয়ারমেন্টগুলো তারা কিন্তু দিল। এখন উইন্ডাসে যে ঘটনা ঘটলো, যে ওয়েস্ট ইন্ডিজ থেকে অনেক লোক এদেশে কাজ করতে আসলো, তারা রেলওয়ে এবং মাইনিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসলো এবং তারা এদেশে কিন্তু থেকে গেল। এবং যেহেতু যখন তারা আসে তখন তাদের কোনো পাসপোর্ট, কোনো ডকুমেন্ট লাগেনি, কোনো কাজ করতে কোনো পেপার লাগেনি, তারা কিন্তু কন্টিনিউ করে গেছে। এবং অনেকেই কিন্তু তারা কখনো আর এদেশের বাইরে যায়নি। যদি আপনি এদেশের বাইরে না যান তাহলে কিন্তু আপনার পাসপোর্টের দরকার পড়ে না। পড়ে কি? পড়ে না। কারণ তারা কিন্তু কাজ করেছে, অনেকে এমন আছে যারা ন্যাশনাল হেলথ সার্ভিসের পক্ষেও তারা কাজ করেছে, তারপরে রিটায়ারমেন্টে গেছে। এখন 50-60 বছর পরে যখন তাদেরকে হঠাৎ করে যখন তারা আবার বিভিন্ন সার্ভিসের জন্য যাচ্ছে, তখন তাদের কাছে ডকুমেন্ট চাওয়া হয়েছে, বলা হয়েছে তোমার ডকুমেন্ট দেখাও। তারা বলেছে আমি তো এই দেশে আসি 1955 থেকে, আমার তো কোনোদিন কোনো ডকুমেন্ট লাগেনি। তখন বলা হয়েছে তাহলে তো তুমি তো দেশে অবৈধ। এবং দেখা গেছে অবৈধ বলে এরকম কাউকে না কাউকে তারা বেনিফিট দেওয়া বন্ধ করেছে, পেনশনের প্রবলেম করেছে, অনেকের মেডিকেল হেলথ তারা উইথড্র করে নিয়েছে, বিল পাঠিয়েছে, এবং দেখা গেছে কাউকে না কাউকে তারা ডিটেন করেছে। এটা হচ্ছে উইন্ডাসের কেস। এই যে ভদ্রলোকেরা যারা কোনোদিন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেনি, যারা কোনোদিন এদেশে কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করেনি, কারণ তারা ধরেই নেওয়া হয়েছে প্রথম থেকে, তারা মনে করছে আমরা এদেশেরই একটা অংশ। তো উইন্ডাসের এইটা তাদের জন্যে হচ্ছে প্রযোজ্য। এখন যারা এদেশে ছিলেন, ছাড়ার পরে যারা এদেশ থেকে ভলান্টারি চলে গেছে নিজের দেশে, এদেশকে কখনো তাদের হোম বানায়নি, তারা কেন উইন্ডাসের আওতায় পড়বে? আপনি আমাকে বলেন। ঠিক আছে, আমার মনে হয় আপনাকে আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি। আর মনে রাখবেন, আমাদের বাংলাদেশের কনটেক্সট থেকে, বাংলাদেশ বা পাকিস্তানের কনটেক্সট থেকে যারা এদেশে আসেন, এদের মধ্যে আমি এমন কাউকে ঠিক জানি না যারা কোনোদিন এদেশে আসার পরে নিজেদের পাসপোর্ট বা ভিসা দ্বারা এটাকে রেগুলারাইজ করে নাই। যারা এদেশে কাজ করতে এসেছে তারাই কিন্তু একটা সময় দেখবেন 60 সালে বলেন, 70 সালে বলেন, তারা ঠিকই কিন্তু পাসপোর্ট নিয়েছে বা ইনডিফিনিট লিভ টু রিমেইন নিয়েছে, এবং অনেকেই কিন্তু ফ্যামিলি মেম্বারের দেশে নিয়ে আসছে। যারা আনতে চায়নি তারা কিন্তু চলে গিয়েছে দেশে, যারা আনতে চায়নি এটা তাদের অপশান ছিল, তারা যেহেতু চলে গেছে ফলে এই অপশানটা তাদের জন্য আর নাই। কিন্তু উইন্ডাসের ব্যাপারটা দেখেন, যারা এখানে ভুক্তভোগী, 400 সামথিং লোক ভুক্তভোগী, তারা সবাই কিন্তু এদেশে ছিল, তারা চাকরি করেছে, রিটায়ার করেছে, এদেশে দীর্ঘদিন থেকেছে। এখন তারা যখন তাদেরকে বলা হলো ঠিক আছে তুমি এখন অ্যাপ্লাই করো তোমার পাসপোর্টের জন্য বা তোমার কী বলে ন্যাচারালাইজেশনের জন্য, আমি তোমাকে এটা দিয়ে দেবো, তার ফি হচ্ছে কত? 1212 পাউন্ড। এখন হচ্ছে 1330 পাউন্ড। তারা বলছে আমি চাকরি করি না, আমি কি করে এই পয়সাটা আমি দেবো? সেক্ষেত্রে তখন পরবর্তীকালে ওদেরকে কিন্তু ফ্রি অ্যাপ্লিকেশন করারও সুযোগটা দেওয়া হয়েছে। ফলে উইন্ডাসের ভিক্টিমের সাথে কিন্তু আমাদের বাংলাদেশে যে ভদ্রলোক এদেশে ছিলেন, তারপর চলে গিয়েছেন ভলান্টারিলি, নিজের আত্মীয় স্বজনকে কোনোদিন আনেননি, পরে বাংলাদেশে গিয়ে আল্লাহ মাফ করুক হয়তো মারাও গিয়েছেন, তাদের বংশোদ্ভূত কেন, কোন কারণে তারা বেনিফিট পাবে, এর পিছনে কি যুক্তি আছে বলে আপনি মনে করেন? না সেটা না, তা তো অবশ্যই। আমি এই বিষয়টা জানতে চাচ্ছিলাম একটু। যেমন এখানে উনি ব্রিটিশ ছিলেন, উনি মরে গেছেন, হ্যাঁ মারা গেছেন, জি। এখন উনার ছেলে মেয়ে তো দেশে আছে। ভাইয়া এটার জন্য সিম্পল এদেশে ন্যাশনালিটি ল আছে যে উনি ব্রিটিশ হওয়ার পরে উনার যদি কোনো সন্তানাদি জন্ম নিয়ে থাকে, তাহলে সেই সন্তান তারা যদি প্রমাণ করতে পারে যে তাদের বাবা ব্রিটিশ ছিল জন্মের সময়, তবে তারা অবশ্যই রাইট অফ অ্যাবোট কিংবা ব্রিটিশ পাসপোর্ট তারা পেতে পারে। একটা প্রশ্ন প্লিজ। জি ভাইয়া। যেমন উনি যখন ব্রিটিশ ছিলেন, ব্রিটিশ হওয়ার আগেই উনার 18 বছর পার হয়ে গেছে, সেক্ষেত্রে ওই ছেলেগুলি কোনো বেনিফিট পাবে না, মানে ও ওখান থেকে আসতেও পারবে না। জি না, সেটা হচ্ছে উনি বেঁচে থাকলেও তাদেরকে উনি আনতে পারতেন না। ওকে, তো এইটা কিন্তু উন্ডিজের আইনে পড়ে না। আমি তো আপনাকে আগেই বললাম যে আপনার কি বলে উইন্ডাসের সাথে আপনার কাজের সম্পর্ক। ওকে, থ্যাংক ইউ আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ দর্শক। নেক্সট কলার কাছে হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার একটা কোশ্চেন ছিল, আমি কি করতে পারি? জি জি, প্লিজ কন্টিনিউ। আমি অ্যাকচুয়ালি একটা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করেছিলাম। সরি আপনার কথা বুঝতে পারি না। হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করেছেন? আমি হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করেছিলাম, আমার ছেলে 7 বছর হয়ে গেছে। জি। তো তারপরে তারা বায়োমেট্রিক দিল, জি। ওটা দিলাম আমরা সবাই, আমার 5 জন, আমার হাজবেন্ড, আমার 3 বাচ্চা।
তারপরে তারা একটা চিঠি দিল যে তুমি তোমার ম্যারেজ সার্টিফিকেট আর তোমার হাজবেন্ড তোমরা একসাথে থাকো বাচ্চাদের সাথে, এটা প্রমাণ দাও আমাদের, প্রুফ করো আমাদের। তো আমরা ওগুলো দিলাম। ঠিক 3 সপ্তাহ পর আরেকটা লেটার দিল তারা, বললো যে তোমাদের 5 জনের মধ্যে কে লিড অ্যাপ্লিকেন্ট হবে সেটা আমাদের জানাও। তারপরে সেটাও দিলাম লিখে। তারপরে আর কোনো খবর আসেনি, 2 সপ্তাহ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আপনার আপনার প্রশ্ন ওটা কি? প্রশ্নটা বুঝলাম না। কি হতে পারে এখানে যেটা আমরা জানি, আপনারা যদি আমরা কেস ল দেখি, কেস লতে কেও অনুযায়ী, কেস ল অনুযায়ী এখন 7 বছরের কেসগুলো পাওয়া খুব দুষ্কর। কিন্তু আমরা এটাও জানি যে হোম অফিস সকল ঢালাওভাবে তারা নিজেরাই 7 বছরের কেসগুলোকে অ্যাপ্রুভ করছে। তো একই কেস যদি হোম অফিস রিফিউজ করে দেয়, তাহলে আমরা কোর্টে গিয়ে আমাদের পক্ষে যেটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে সেই কেসগুলি যখন আবার হোম অফিস তারা প্রথমে করছে, তারা গত কয়েক মাস ধরে, আমরা বলবো 6 মাস ধরে, তারা ম্যাক্সিমাম কেসগুলোকে তারা অ্যালাউ করে দিচ্ছে। আমারও ধারণা যে আপনার কেস তারা হয়তো ইনশাল্লাহ অ্যালাউ করে দেবে। যদিও এই কেসটা হয়তো কোর্টে গেলে কোর্ট হয়তো কেউ অনুযায়ী আপনাকে দিত না, কিন্তু যেহেতু এটা হোম অফিসের হাতে, আমার ধারণা হোম অফিস হয়তো আপনাদেরকে দিয়ে দেবে, কারণ তারা ব্যাপকভাবে দিচ্ছে। আমি বলতে পারবো গত কয়েক মাসের ভিতরে আমরা যতগুলো কেস নিয়ে ডিল করেছি হোম অফিসের কাছ থেকে, এই কেসগুলি কোনোটাই তারা কিন্তু রিফিউজ করেনি। আরেকটা জিনিস হচ্ছে, ওরা সেকেন্ড টাইম আমার ছেলেটা বায়োমেট্রিক নিয়েছে। জি, হ্যাঁ, সেকেন্ড টাইম বায়োমেট্রিক নিতে পারে এই কারণে যে প্রথম কারণে বায়োমেট্রিকটা হয়তো তারা হয়তো ক্লিয়ারলি পায়নি, সেক্ষেত্রে তারা সেকেন্ড টাইম তারা চাইতেই পারে। আমি তাহলে এটা পজিটিভ একটা রেজাল্ট আসতে পারে, আমি ধরে নিতে পারি। আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের কাছে এখন যে স্ট্যাটিস্টিক্স আছে, সেই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী হোম অফিস তারা ব্যাপকভাবে 7 বছরের কেসগুলোকে অ্যালাউ করছে, যেটা তারা একটা বছর আগেও করতো না। তখন তারা ব্যাপকভাবে কেসগুলিকে রিফিউজ করতো এবং তখন আমরা কোর্টে গিয়ে আমরা জিতে আসতাম অনেক কেসই। এরপরে যখন সুপ্রিম কোর্টের কেওতে যে ডিসিশনটা হলো, সেই ডিসিশন হওয়ার পরে আমরা দেখলাম কোর্টের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে কোর্ট আপনার কোনো 7 বছরের কেসে গেলে খুব এক্সেপশনাল কোনো গ্রাউন্ড না থাকলে কোর্ট সেগুলোকে নাকচ করে দিচ্ছে কেও কেসটার অজুহাত দেখিয়ে। কিন্তু একই ধরনের কেস যেগুলি আগে হোম অফিস আমাদেরকে 7 বছরের গ্রাউন্ডে না করে দিত, বলতো না বাবা মা যেহেতু চলে যাবে বাংলাদেশে, বাবা মার সাথে বাচ্চাদের চলে যাওয়াটাই রিজনেবল, এখন একই কেসে একই ফ্যাক্টে তারা ব্যাপকভাবে অ্যালাউ করে দিচ্ছে। কেন করছে জানি না, এটা করছে খুব ভালো কথা, আমাদের জন্য অবশ্য খুবই ভালো খবর, সুখের খবর, ক্লায়েন্টের জন্য আরও ভালো খবর। কিন্তু এটা ফলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না আপনি পাবেন, তো আমি বলতে চাচ্ছি স্ট্যাটিস্টিক অনুযায়ী আপনার পাওয়া উচিত, কারণ তারা যেভাবে ব্যাপকভাবে কেসগুলোকে অ্যালাউ করছে। তাছাড়া আমি নেক্সট অ্যাকোমোডেশনেও আছি, ওদের সাপোর্টে আছি আমি। হ্যাঁ জি, সেটা আপনার কেসের জন্য হয়তো খুব অল্প বেয়ারিং আসছে। এটা বেয়ারিং হবে এই ক্ষেত্রে যে আপনারা অলরেডি ডিপেন্ডেন্ট আছেন ফাইন্যান্সিয়ালি, তাদের পরে কাজ করা, আপনি কি পরবর্তীকালে কাজ করবেন কিনা। যেহেতু আপনি বাচ্চাদের গ্রাউন্ডে আপনি এটা নিয়ে ক্লেম করেছেন, সেক্ষেত্রে বাচ্চার বেস্ট ইন্টারেস্টে হবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু। যদি আপনি তারপর যদি আমরা পেয়ে যাই, তারপর আমরা ট্রাভেল করতে পারবো, আমাদের দেশে যেতে পারবো। আপনি যদি পান আপনি ট্রাভেল করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বাংলাদেশের পাসপোর্ট অবশ্যই পারবেন, বাংলাদেশের পাসপোর্টে আপনি রিনিউ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমাদের পাসপোর্ট নেই কোনো। আপনি বাংলাদেশ হাই কমিশনে অ্যাপ্লাই করে পাসপোর্ট করে নিতে পারবেন, দেশেও যেতে পারবেন, কোনো অসুবিধা নাই। কারণ 7 বছরের যে রুলটা, এটা ইস এ কাইন্ড অফ অ্যামনেস্টি। তাদের যে প্রসেস ছিল যে তারা কিছু কিছু লোকরে তারা অ্যামনেস্টি দেবে যারা এই দেশে দীর্ঘদিন সময় কাটিয়েছে। এটার একটা রুল হচ্ছে 7 বছর, 20 ইয়ার্স বা হাফ অফ দ্য লাইফ, এগুলো সবই তাদের ওই যে অ্যামনেস্টি যে প্রসিজার আছে সেই প্রসিজার আন্ডারে। কিন্তু কি আমি দেখিয়েছি অ্যাপ্লিকেশনে যে আমি দেশে গেলে আমার ক্ষতি হবে। দেশে গিয়ে যদি আপনি দীর্ঘদিন থাকেন তাহলে অবশ্যই হয়তো ক্ষতি হতে পারে। না, এই অ্যাপ্লিকেশন আমি উল্লেখ করেছি যে দেশে গেলে আমার বাচ্চার হার্ম হবে, আমার হার্ম হবে, এর জন্য আমরা যাচ্ছি না। না, দেশে গেলে হার্ম হবে, এটা আপনি কী ধরনের হার্ম হবে সেটা তো আপনাকে বলতে হবে। এখন যদি আপনি বলেন যে দেশে গেলে আমাদেরকে মেরেই ফেলবে, এরপরে পরের দিনই আপনি চলে গেলেন দেশে, সেক্ষেত্রে তারা মনে করতে পারে যে আপনি তাদেরকে মিথ্যা কথা বলেছেন। আশা করি বুঝতে পেরেছেন কলার। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। নেক্সট কলার কাছে আছে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মারুফ হইলাম বার্মিয়াম থেকে। জি। আমি জানতে চাই যে আমাকে ওই জিনিসটা যেটা হলো কি
আমি স্পাউস ভিসা লাগি অ্যাপ্লাই করতাম চাইলাম। ভাই একটু জোরে বলুন ভাই, আমার শুনতে একটু অসুবিধা হচ্ছে। স্পাউস আমি ভিসার জন্য উনি অ্যাপ্লাই করবেন। স্পাউস ভিসা লাগি আমি 2 বছর আগে গিয়া বাংলাদেশে গিয়ে বিয়ে করছি। আর স্পাউস ভিসার জন্য আমি এখন অ্যাপ্লাই করতে চাই আর কি। তো এখন তবে আপনি কত বছর আগে গিয়ে বিয়ে করেছেন? 2 বছর আগে। 2 বছর আগে, গুড। হ্যাঁ, জি। তো মাঝে মাঝে আমি গিয়েছি একবার। আর কন্ট্রাক্টও আছে, সবসময় কন্ট্রাক্ট আছে, আমার খাজও আছে। তো এখন আমি অ্যাপ্লাই করতে চাই। এর আগে আমার খাজ ছিল না, ইয়ে ছিল না। 6 মাস আমার পূর্ণ হয়েছে, মানে এই ফেব্রুয়ারিতে। আমি কি এলিজিবল মার্চে অ্যাপ্লাই করা বা এপ্রিলে? আপনার যদি 6 মাস, আপনি কি এখন কাজ করছেন নাকি আপনি সেলফ এমপ্লয়েড নাকি আপনার বিজনেস আছে, কি আছে আপনার? আমি কাজ করতেছি। তাহলে আপনার 6 মাসের পে স্লিপ লাগবে, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, এবং যে পয়সাতে আপনাকে পে স্লিপে আপনি নেট অ্যামাউন্ট হিসেবে পাচ্ছেন ওই অ্যামাউন্টই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। না, এগুলো সব কিছু আছে। তারপরে আপনার এমপ্লয়ের কাছ থেকে চিঠি লাগবে। চিঠিতে উনি বলবেন আপনি কত ঘন্টা কাজ করেন, আপনি কত পয়সা বেতন পান, আপনার জবটা পার্মানেন্ট কিনা। এরপরে যেটা আপনার লাগবে সেটা হচ্ছে যে অ্যাকোমোডেশনের প্রুফ লাগবে। থার্ডলি লাগবে যে আপনার ওয়াইফের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট A1 করা লাগবে। এবং ফোর্থ, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনার সাথে আপনার ওয়াইফের নিয়মিত যোগাযোগ আছে। এবং আমি এটা বোধহয় একটু প্রাসঙ্গিক, আমি একটু সামিয়াকে বলে রাখি, আমাদের ভিতরে একটা প্রবণতা আছে যে আমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক এই ধরনের মেসেজগুলো আমরা করি। আমি সব সময় যখন থেকে আমি টেলিভিশন শুরু করেছি তখন থেকে আমি বলেছি যে সবচেয়ে ভালো হচ্ছে আইটেমাইজ টেলিফোন বিল। আইটেমাইজ টেলিফোন বিলে আপনি কি কথা বললেন কেউ জানে না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি নিশ্চয়ই একজন জাজ নিশ্চয়ই আপনাদের ব্যক্তিগত আলাপ আলোচনা, ব্যক্তিগত প্রেমালাপ শুনতে তিনি ইন্টারেস্টেড হবেন না। তো সুতরাং যদি আমরা একটা জাস্ট আইটেমাইজ টেলিফোন বিল আমরা দেই, এটা সবচেয়ে ভালো প্রমাণ। কিন্তু আমরা দেখেছি যে এখনও পর্যন্ত আমাদের কমিউনিটিতে বেশিরভাগ খালি হোয়াটসঅ্যাপ মেসেজ দেয়। তারা কোনো সময় কোর্টে গিয়ে বলে, হোম অফিসের লয়ার বলে এগুলো তো টাইপ করে দেওয়া হয়েছে, তো যে কেউ টাইপ করে দিতে পারে। এটা কী করে প্রমাণ করে এই মেসেজ এখান থেকে আসছে? অনেক সময় অনেক মেসেজে কিন্তু তারিখটাও সঠিকভাবে থাকে না। তো এটা এবং আমি গত 2 সপ্তাহ আগে একই একটা কেসে আমি গিয়েছিলাম বার্মিংহাম। এখানে আমার সেম প্রবলেম হয়ে গেল, কারণ কেসটা আমার কাছে আসছে একদম অ্যাপিল হিয়ারিং করার জন্যে। আগে থাকলে আমি বলতাম যে কেন তুমি এভাবে তুমি দিচ্ছ, কিন্তু তারা মনে করছে যে এগুলি দিলেই আমাদের জন্য যথেষ্ট। আমি কেন পয়সা খরচ করে আইটেমাইজ বিল করব? হোয়াটসঅ্যাপ তো ফ্রি, ফেসবুক তো ফ্রি। তো আমি আপনাকে অ্যাডভাইস করব যে আপনি আইটেমাইজ টেলিফোন বিল দেন। যদিও আপনি পুরো সময়টা কভার করতে পারবেন না, আপনি যে প্লেনে করে দেশে গিয়েছিলেন টিকিটটাও আপনি দেবেন, ভিসার এন্ট্রি আপনি এগুলো সব দেবেন, এবং দিয়ে আপনি একটা লেটারে আপনি এক্সপ্লেনেশন দিয়ে দেবেন যে কেন আপনি 2 বছর পরে আপনি অ্যাপ্লাই করছেন। জি, আচ্ছা। ওকে ভাইয়া? আচ্ছা ভাইয়া, আমি আরেকটু জানতে চাই আর কি, যে সামনে কি এপ্রিল আসতেছে, কোন পরিবর্তন আসছে কিনা? সামনে কি আসবে ভাইয়া, আমি বুঝতে পারলাম না। না, সামনে যে এপ্রিল আসছে, এপ্রিলে আপনার ফিটা বেড়ে যাবে। জি, আপনার ফি বেড়ে যাবে, ফি। ও, ফি কত বাড়বে? এটা তো এখন আমি বলতে পারবো না, ওরা প্রতি বছর এপ্রিলের ফার্স্ট উইকে তারা জানায় যে আপনার কত তারা বাড়াবে। থ্যাংক ইউ দর্শক আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আমাদের একটি শর্ট ব্রেকে যাওয়ার সময় হয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যে আবার ব্যাক করবো, আপনাদের সাথে কথা হবে।